আমি আজকে চেষ্টা করছি দুটো গল্প বলার জন্য। একটু খারাপ রয়েছে এবং কানেকশনও আমি দেখছি কিছুদিন ধরে এখানে খুব ফল করছে। তো ঠিক আছে, আমি ট্রাই করছি যতটা করা যায়, যতটা ভালোভাবে কাজটা শেষ করা যায়। শুরু করছি প্রথম গল্প। এই গল্পটা একদমই সত্যি ঘটনা। এটা শোনা হচ্ছে একজন জেলে যারা কি বলবো ওই ওয়ার্ডে পাহারা দেয় সেরকম একজনের কাছ থেকে গল্পটা আমার শোনা। এটা 1967-68 এর ঘটনা। হ্যাঁ, একটি ছেলে, ধরে নেওয়া যাক গল্পের খাতিরে তার নাম শশাঙ্ক। এই শশাঙ্ক ল্যান্ড অ্যান্ড রেভিনিউতে চাকরি নিয়ে গিয়েছিল বীরভূম জেলাতে। এবার বীরভূম জেলাতে সে যখন ল্যান্ড অ্যান্ড রেভিনিউর চাকরি নিয়ে গিয়েছিল, ঠিক তার আগেই ওখানে একজন রিটায়ার করেছিল। মানে ওর ওই যে পজিশনটা, সেই পজিশনটা থেকে একজন রিটায়ার করেছিল। হ্যাঁ সুকল্যাণ দা, এবার আমি ফার্স্ট দেখতে পেলাম একটা কমেন্ট, থ্যাংক ইউ। তো সেইখানে রিটায়ার করার পরে সেই জায়গায় ও ফার্স্ট অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যায়। ওই যে মানুষটি রিটায়ার করেছিলেন ওখানে তিনি একটা ঘর ভাড়া নিয়ে থাকতেন এবং তার রান্নাবান্নার কাজ করত একটি সাঁওতাল মেয়ে। এই মেয়েটির জীবনটা সম্পর্কে একটু বলতে হবে। এই সাঁওতাল মেয়েটি, হ্যাঁ বিশালাক্ষী, গুড আফটারনুন, আমাকে নিশ্চয়ই শুনতে পাচ্ছ। এনিওয়ে, আমার যদি ভয়েস বাড়াতে হয় তাহলে একটু বলো, কারণ আমি তো অন্য কোনো মাইক্রোফোন ইউজ করি না। একটু বলো, তাহলে ভয়েসটা একটু বাড়াবো। তো তারপরে কি হলো যে ওই মেয়েটি, যে সাঁওতাল মেয়েটি, সেই মেয়েটির নাম গল্পের খাতিরে ধরে নেওয়া যাক লক্ষ্মী। এই লক্ষ্মীর মা মারা গিয়েছিল লক্ষ্মীর যখন 3 বছর বয়স, এবং লক্ষ্মীর বাবা তখন আরেকটি বিয়ে করে, এবং দুর্ভাগ্যবশত লক্ষ্মীর যখন 9 বছর বয়স তখন লক্ষ্মীর বাবাও মারা যায়। তাহলে কি হলো, লক্ষ্মীর মানে নিজের বাবা মা কেউ থাকলো না, কিন্তু লক্ষ্মীর সৎ মা ছিল এবং তার আরো দুটো ভাই বোন ছিল। লক্ষ্মীর এই সৎ মা লক্ষ্মীকে একটুও দেখতো না এবং লক্ষ্মীকে লোকের বাড়ি কাজ করতে পাঠাতো, কাঠ কাটতে পাঠাতো, মানে বিভিন্ন রকম কায়িক পরিশ্রমের কাজ সমস্ত লোকের বাড়িতে করে তার খাবারটা যাতে সে সেখান থেকে জোগাড় করতে পারে সেটার জন্য প্রেশারাইজ করতো। এবার লক্ষ্মীর তো কিছু করার ছিল না, লক্ষ্মীর ওই বাড়ি ছেড়ে যাওয়ারও কোনো জায়গা ছিল না এবং লক্ষ্মীর অন্য কোনো উপায়ও ছিল না। তো সেই কারণে লক্ষ্মী বাধ্য হতো যে লোকের বাড়ি বাড়ি কাজ করে ঘুরে তার খাবারটা জোগাড় করতে। এবং কি করতো, লক্ষ্মী যদি কোনো সময় কোনো খাবার নিয়ে আসতো, সেই খাবারটা ওর এই মা এবং আর যে ভাই বোনেরা আছে, মা কেড়ে নিয়ে সেই ভাই বোনদের খেতে দিত, ওকে খেতেও দিত না। তো এই কারণে লক্ষ্মীর জীবনটা খুব দুঃখের ছিল। এই যে ভদ্রলোক মানে রিটায়ার করলেন, এই ভদ্রলোক লক্ষ্মীর এই জীবন কাহিনী শুনে লক্ষ্মীর ওপর খুব দয়া পরবশ হয়ে লক্ষ্মীকে নিজের কাছেই প্রায় রেখে দিয়েছিলেন। শুধুমাত্র লক্ষ্মী সারা দিনে রাত্রেবেলায় শুতে বাড়িতে যেত, এছাড়া সারা দিন লক্ষ্মী ওই বাড়িতেই থাকতো। ওই ভদ্রলোক নিজেই প্রায় রান্না বান্না করতেন, লক্ষ্মী তার সাহায্য করত এবং লক্ষ্মী ওখানেই খাওয়া দাওয়া সমস্ত কিছু করত। তো যখন এই ভদ্রলোক রিটায়ার হয়ে গেলেন তখন তো ওনার খুব চিন্তা হয়েছে যে কি করবে, লক্ষ্মীর তো অন্য কোনো উপায় নেই। তখন যে ছেলেটি নতুন গেল, উনি রিটায়ারমেন্টের পরেও 7 দিন ওখানে ছিলেন, যে নতুন যে আসবে তার হাতে যাতে লক্ষ্মীর দায়িত্বটা দিয়ে যাওয়া যায়। তো যথারীতি এই শশাঙ্ক সেখানে জয়েন করলো। শশাঙ্কর বয়স তখন ছিল 26 বছর
এবং শশাঙ্ক ওখানে জয়েন করার পরে ওই ভদ্রলোক, ধরা যাক তাপসবাবু একটু চিন্তিত হলো যে লক্ষ্মীর বয়স তখন হয়ে গেছে প্রায় বছর 15, এরকম একটা বছর 26-এর ছেলে, তার কাছে লক্ষ্মীর যা দায়িত্ব দিয়ে যাওয়াটা কতটা ঠিক হবে সেটা নিয়ে উনি চিন্তিত ছিলেন, কিন্তু ওনার কাছে আর কোনো অপশন ছিল না। সুতরাং উনি ওই ছেলেটিকে বললেন যে লক্ষ্মীর জীবন কাহিনীটা এরকম, তা তুমি যদি ওকে একটু আশ্রয় দাও খুব ভালো হয়। লক্ষ্মী এখন রান্না বান্নাও শিখে গেছে, জামা কাপড় কাচা, ঘর মোছা, বাসন মাজা সব কিছু লক্ষ্মী করে দিতে পারবে। তার বিনিময়ে ওকে খেতে দিও আর ওর জামা কাপড় দিও, মানে ওর যা প্রয়োজন সেটুকু দিও, লক্ষ্মীর কোনো টাকা পয়সার কোনো ডিমান্ড নেই। তো এই শশাঙ্ক ছেলেটির বাড়ি ছিল উত্তরবঙ্গে, উত্তরবঙ্গের কোথায় আমি সেটা বলছি না। তো উত্তরবঙ্গে এই ছেলেটির বাড়ি ছিল এবং সে ওখানে ওই রকম দেখে সে একটু দ্বিধায় পড়লো যে এরকম একটি মেয়ে তার বাড়িতে সারাদিন থাকবে, কিন্তু আবার সে ভাবলো সে তো সারাদিন অফিসেই থাকবে, ও সমস্ত রেডি টেডি করে দেবে, থাকবে ঠিক আছে, রাত্রে তো চলেই যাবে। তো ও রাজি হয়ে গেল যে না ঠিক আছে, লক্ষ্মী তাহলে থাকুক। এবং ও বাড়িতে চিঠি লিখে জানিয়েও দিল যে ওর কোনো অসুবিধা হয়নি, ও এখানে একটা ঘরও পেয়ে গেছে এবং সেখানে রান্নার লোকটোক সব পেয়ে গেছে, ঠিক আছে, চলছিল এরকম ভাবে। তো এইরকম চলছে। এদিকে এই শশাঙ্কর মার মানে কি ছিল, মানে পরবর্তীকালে ধরা পড়েছিল যে ওনার গল ব্লাডার বা প্যানক্রিয়াসে ক্যান্সার ছিল। ওইভাবে তো ডিটেক্ট তখন অতটা ভালোভাবে হতো না, বলা হতো পেটে ক্যান্সার। তো এই পেটে ক্যান্সারের জন্য ওনার খুব মাঝে মাঝে চূড়ান্ত পেট ব্যথা হতো, যখন ওনাকে মানে রাখা যেত না, তখন কিছুদিন পর পর মেডিসিন কিছু চলতোই, তার সাথে ঘুমের ইঞ্জেকশন করিয়ে ওনাকে ঘুম পাড়িয়ে রাখা হতো। এই ঘুমের ইঞ্জেকশনটার কথা কেন বলছি, এটা পরবর্তীকালে গল্পের কাহিনীতে আছে। তো এরকম এই শশাঙ্ক ওখানে প্রায় 8 বছর মতন মানে চাকরি করেছিল। চাকরি করার পর শশাঙ্ককে ট্রান্সফার হয়ে যেতে হবে এই কলকাতাতে। তো এদিকে লক্ষ্মীর মা কিন্তু আবার আরেকটা বিয়ে করেছে, মানে লক্ষ্মীর সৎ মা আবার একটা বিয়ে করেছে। এবার ওরা মানে ব্যাপারটা এমনই একটা পরামর্শ করেছে যে লক্ষ্মীকে আর ওই বাড়িতে অ্যালাউ করবে না। লক্ষ্মী ধীরে ধীরে কি করতো, ওই বাড়িতেই, মানে ওখানে তো সন্ধে হলেই মানে মানুষজনে আর কোনো কাজ টাজ অ্যাক্টিভিটিস করে না, তো ওই সন্ধে 6টা-7টা পর্যন্ত ওই বাড়িটাতেই থেকে তারপরে বাড়িতে ফিরতো। সেখানে লক্ষ্মীর লাথি ঝাঁটা খেয়েই তার বাড়িতে রাতটুকু কাটাতো। এবার ওর যে ওই সৎ বাবা সৎ মা, তারা ঠিক করলো লক্ষ্মীকে ওই রাত্রেও আর বাড়িতে আসতে দেবে না। সেই কারণে তারা একটা ওখানে মোড়ল টোড়ল নিয়ে একটা গ্রুপ তৈরি করে এই যে শশাঙ্কর নামে একটা বদনাম দিয়ে চেষ্টা করলো লক্ষ্মীকে শশাঙ্কর সাথে বিয়ে দিয়ে দিতে। এবং শশাঙ্ক ওখানে একা, শশাঙ্ক এই পুরো জায়গাটায় ফেঁসে গিয়ে ও ওই ট্রান্সফারের আগে বাধ্য হলো লক্ষ্মীকে বিয়ে করে নিতে। কিন্তু ও তো মেন্টালি প্রিপেয়ার ছিল না যে একটা সাঁওতাল একটা মেয়েকে ও বিয়ে করবে। আর শশাঙ্কর পরিবার ছিল যথেষ্ট মানে ধনী পরিবার। শশাঙ্করা ছিল 4টে ভাই এবং 2টো বোন, এবং শশাঙ্কর বাবা ছিল প্রচন্ড অর্থোডক্স টাইপের মানুষ। এটা উনি কখনোই মেনে নেবেন না যে একজন সাঁওতালকে তার ছেলে বিয়ে করে আসবে। তো এবার শশাঙ্ক তো কিছুতেই আর কি এই ব্যাপারটা বাড়িতে জানাতে পারছে না। এবার ওকে চলে আসতে হবে, ও ট্রান্সফার হয়ে গেছে, ওকে কলকাতায় জয়েন করতে হবে। এবার ঘটনাক্রমে শশাঙ্কর মায়ের পিসি তিনি থাকতেন কলকাতার হাতিবাগানে। তখন এই হাতিবাগান এলাকায় ওনাদের একটা বাড়ি ছিল, কিন্তু এই যে ওর মায়ের পিসি মানে শশাঙ্কর দিদা, উনি ছিলেন নিঃসন্তান
এবং ওনারও হাজব্যান্ড মারা গিয়েছিলেন, উনি একা থাকতেন ওখানে। এবং একজন মহিলা ছিলেন যে ওখানে ওই শশাঙ্কর যে দিদা হয়, পিসি দিদা হয়, তার দেখাশোনা করতেন, রান্না বান্না সমস্ত কিছুই দেখাশোনা করতে ওখানেই থাকতো। এবার যেহেতু শশাঙ্ক কলকাতায় ট্রান্সফার হয়েছে, তো ওর বাড়ির লোক শশাঙ্ককে বললো যে তুমি ওনার কাছে যাও, ওনার কাছে গিয়ে থাকো, তাতে লাভ হবে, ওনারও একটু দেখাশোনা হবে, কিসে কি দরকার হয়, তো তুমি এই জায়গাটা দেখো আর তুমি ওখানেই থেকে যাও। তো শশাঙ্ক দেখলো একদিক দিয়ে সাপে বর হয়েছে, এই লক্ষ্মীকে নিয়ে তো বাড়িতেও যেতে পারবে না, ও সরাসরি কি করলো, লক্ষ্মীকে নিয়ে ওর ওই পিসি দিদার বাড়িতে উঠলো। একটা মিনিট। তো লক্ষ্মী যখন কে নিয়ে এই পিসি দিদার বাড়িতে উঠলো শশাঙ্ক, শশাঙ্কর তখন না মাথায় অনেক রকম কাজ করতে থাকলো, যে এই যে কাজের মহিলাটি ওই বাড়িতে আছে, সে যদি কোনোভাবে এই খবরটা ওর বাড়িতে পাঠায় বা কিছু, যদিও সে কিছুই জানতো না, না ওর বাড়ির ঠিকানা জানতো না, তখন সেরকম ফোনের কোনো যোগাযোগ ছিল, কিন্তু তবুও শশাঙ্কর মনে একটা ভয় জন্মালো। এবং শশাঙ্কর মনে যেহেতু ভয় জন্মালো, ও প্রথমেই কি করলো, ওই যে ওকে সারাক্ষণ যে মহিলাটি দেখাশোনা করতো তাকে পত্রপাঠ বাড়ি থেকে বিদায় করে দিল, যে না তোমার আর কোনো দরকার নেই, তুমি আর এখানে কাজ করার দরকার নেই, আমরাই এখন চলে এসেছি, আমরাই এখন আমাদের দিদার দেখাশোনা করতে পারবো। তো সেই কারণে শশাঙ্ক কি করলো, তাকে কিছু টাকাও দিল, তখনকার দিনে 1000 টাকার মতন তাকে দিয়ে বলল তুমি এবার অন্য জায়গায় কাজ টাজ খুঁজে নাও, আমি এই টাকাটা দিলাম, এই টাকাটা দিয়ে তুমি চালাও, আর আমিও চেষ্টা করব যদি তুমি একটু কাজ খুঁজে পাও, ভালো কাজ টাজ খুঁজে পাও, ওটা বলার জন্য বললো, যদিও শশাঙ্কর ওটার কোনো তাতে রোল ছিল না। তো ওই মহিলা আর কি করবে, যখন তাকে রাখবেই না, সে তখন ওই বাড়ি থেকে চলে গেল। তো শশাঙ্ক এবং শশাঙ্কর এই যে বিয়ে করা যে স্ত্রী লক্ষ্মী, তারা ওই মহিলার বাড়িতে থাকতো। এবং লক্ষ্মীর ওপর শশাঙ্কর কড়া নির্দেশ ছিল যে ও ওখানকার কারোর সাথেই কোনো মিশতেও পারবে না, কথাও বলতে পারবে না। আর সাঁওতাল মেয়েরা একটু লাজুক হয়, একটু ভীতু হয়, লক্ষ্মী নিজে থেকে কলকাতার মতো জায়গায় কারোর সাথে মিশতেও যেত না, ও সারাদিন মন প্রাণ দিয়ে কিন্তু ওই পিসি দিদার সেবা করতো। তো এর জন্য কি হলো, যে শশাঙ্ক নিশ্চিন্ত, শশাঙ্ক চাকরি করে বাকরি করে। আর শশাঙ্কর আরেকটা স্বভাব ছিল, সেটা হচ্ছে সেই সময় ওরাদের একটা গ্রুপ ছিল যারা পাহাড়ে চড়তো, মানে ট্রেকিং যেটাকে বলি। তো তখন ওরকম ট্রেকিং এর আলাদা কোনো ইনস্টিটিউশন ছিল না, ওরা নিজেরাই একটা গ্রুপ তৈরি করে বিভিন্ন জায়গায় ট্রেকিং এ যেত। তো এইরকম শশাঙ্ক মাঝে মাঝে 2-4 দিন একদম লক্ষ্মীকে একা রেখে, সেটা যখন বীরভূমে ছিল তখনও, আবার যখন এই কলকাতায় তখনও ওইভাবে ওরা ট্রেকিং এ চলে যেত। কিন্তু লক্ষ্মী থাকার জন্য কোনো অসুবিধে হতো না, লক্ষ্মী ওই ওনার পিসি দিদার দেখাশোনা ঠিক মতন ভাবেই করতো, আবার শশাঙ্ক ফিরে আসতো। তো এইভাবে চলছিল। চলতে চলতে একটা সময় আসলো যখন শশাঙ্কর এই পিসি দিদা মারা গেলেন, কারণ উনি অত্যন্ত অসুস্থ ছিলেন, উনি ঠিক মতন ভাবে দেখতেও পারতেন না, ঠিক মতো ভাবে শুনতেও পারতেন না, ছিলেন মানে প্রায় বেডরিডেন ছিলেন। তো তাও চলছিল ঠিকভাবে, ঠিক আছে, শশাঙ্ক চলছিল। শশাঙ্ক তার অফিসের কাউকে বাড়িতে কখনো অ্যালাউ করতো না, এবং যেহেতু এই মহিলার আর কোনো উত্তরসূরি ছিল না, সেই কারণে এই এর মানে বাড়িটা, মানে শশাঙ্ক, আর ও ল্যান্ড রেভিনিউতে চাকরি করতো, ও নিজের নামে করে নিল। নিজের নামে করে নিয়ে ওর ভালোই হলো যে ওই বাড়িটা, ও কলকাতার উপর একটা বাড়ি হলো, আর লক্ষ্মী আরও থাকতো। কিন্তু শশাঙ্ক সবসময় তৎপর ছিল যে কিছুতেই যেন লক্ষ্মীর গর্ভে ওর কোনো সন্তান না আসে, এটা নিয়েও খুব কসাস থাকতো, যে ও চায়নি যে এই জায়গাটা, যে ও কোনোভাবে যাতে ওর এখান থেকে কোনো একটা এক্সপ্যানশন হয়, কারণ ও জানতো যদি ওর বাড়ির লোক কোনোভাবে এটা জানতে পারে, ওদের তো বিশাল প্রপার্টি ছিল, ওকে কিন্তু ওর বাবা ত্যায্য পুত্র করবে। কিন্তু
কি করা যাবে, সময়ের নিয়মে অনেক কিছুই বদলে যায়। এই যে শশাঙ্কর মায়ের ক্যান্সার ছিল, এই যে তখন তো ক্যান্সার বিষয়টা প্রথমে ধরা পড়েনি, প্রথমে ওই পেটে ব্যথা পেটে যন্ত্রণা এরকম হয়, ওই ঘুমের ইঞ্জেকশন দিয়ে কোনো রকমে ওই 7-10 দিন কাটে, আবার সুস্থ হয়, আবার উনি নর্মাল লাইফ একটু লিড করেন। করতে করতে একটা সময় এটার খুব বাড়াবাড়ি হলো। তখন শশাঙ্কর বাবা শশাঙ্ককে চিঠি লিখলেন যে ওনারা কলকাতায় আসবেন চিকিৎসার জন্য, কারণ ওই নর্থ বেঙ্গলে চিকিৎসার তেমন কোনো সুবন্দোবস্তই ছিল না। তো এইবার শশাঙ্কর মাথায় বাজ ভেঙে পড়লো যে এখন লক্ষ্মীর কি করবে। এসে তো ওরা লক্ষ্মীকে দেখবে, আর ওইভাবে একটা বাড়িতে কাজের লোক বলে লক্ষ্মীকে রাখা যাবে না, কারণ লক্ষ্মী তো জানে যে শশাঙ্ক ওর হাজবেন্ড, ওর তো রীতিমতন ওই সাঁওতালি নিয়ম কানুন করেই বিয়ে হয়েছে। তো শশাঙ্ক লক্ষ্মীকে রিকোয়েস্ট করলো যে যাতে লক্ষ্মী গিয়ে কিছুদিন ওর বাপের বাড়িতে, দেশের বাড়িতে গিয়ে থাকে। এবার লক্ষ্মী তো কোনো দিনই শশাঙ্কর কোনো কথায় কখনো হ্যাঁ বা না বা কোনো কিছুই কখনো বলেনি। শশাঙ্ক যা ঠিক করবে সেটাই হচ্ছে ওর কাছে শেষ কথা ছিল, কারণ সেটা মানতেও বাধ্য ছিল, সেটা ওর মন থেকে ভালো লাগুক আর না লাগুক। শশাঙ্ক যে লক্ষ্মীকে একদম পছন্দ করতো না তা না, কারণ লক্ষ্মী এত যত্ন করতো শশাঙ্কর যে শশাঙ্ককে কিন্তু ওর প্রয়োজনীয় জিনিসপত্র দেওয়া, তারপরে ওকে একটু কোনো সময় উপহার দেওয়া, এই সমস্ত কিন্তু দিত। এইরকম সেই সময়ে ল্যান্ড রেভিনিউতে কাজ করে, এবং যেহেতু ওরা বেশ ধনী ছিল, শশাঙ্ক কিন্তু বেশ কিছু রূপোর জিনিস লক্ষ্মীকে তৈরি করে দিয়েছিল। লক্ষ্মীর রূপোর জিনিস খুব পছন্দ ছিল। তো এরকম একটা পায়ের মল তৈরি করে দিয়েছিল লক্ষ্মীকে, যেটা লক্ষ্মী খুব পছন্দ করতো, এবং লক্ষ্মী সারাক্ষণ সেই মলটা পরে থাকতো, এবং এই মলটা একটা অদ্ভুত সুন্দর আওয়াজ হতো। তো লক্ষ্মী এটা খুব পছন্দ করতো, এবং শশাঙ্কও তার তারিফ করতো। তো যাই হোক, শশাঙ্ক লক্ষ্মীকে অনুরোধ করলো যে আমি তোমাকে তোমার বাপের বাড়ি রেখে আসবো, এই মাসখানেক ধরো থাকবে, তারপরে আবার আমি তোমাকে নিয়ে আসবো, কারণ আমার বাবা মা আসবে, এখানে একটু অসুবিধে হবে। তো লক্ষ্মী শুধু একবার বলেছিল যে ওদের কি করে চলবে, মানে আমি যদি না থাকি তাহলে ওদেরকে সেবা যত্ন করবে। তখন শশাঙ্ক বলল যে সে ব্যবস্থা আমি করে নেবো, তোমার এগুলো ভাবতে হবে না, তোমাকে আমি বলছি তোমার দেশের বাড়ি চলে যেতে, তুমি নিজের জিনিসপত্র সমস্ত কিছু গুছিয়ে নেবে, এখানে যেন কিছু না থাকে তুমি গুছিয়ে নেবে। আর একটা জিনিস বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে যখন এই পিসি দিদা মারা গিয়েছিল তখন পিসি দিদার যা ছিল সেগুলো শশাঙ্ক লক্ষ্মীকে বলেছিল যে তুমি সমস্ত কিছু, মানে কাগজপত্র, যদি কোনো গয়নাগাটি কিছু থাকে সব বের করে কিন্তু আমার হাতে দিয়ে দেবে। তো লক্ষ্মী মানে খুঁজে খুঁজে লক্ষ্মী কিন্তু এই বাড়ির কাগজপত্র সমস্ত কিছু একটা সিন্দুক থেকে খুঁজে পেয়েছিল এবং শশাঙ্কর হাতে তুলে দিয়েছিল। তো যাই হোক, এবার লক্ষ্মীকে শশাঙ্ক দুদিনের ছুটি নিয়ে তার মানে শ্বশুর বাড়ির দেশে বীরভূমে রাখতে গেল। কিন্তু সেখানে তো তখন লক্ষ্মীকে আর কেউ মানে চিনতেই পারলো না। লক্ষ্মী যে ওখানকার, লক্ষ্মী যে ওই বাড়ির মেয়ে, লক্ষ্মীর যে বাড়ি ওটা, সেটা কেউ স্বীকার করলো না। ফলে কি হলো, শশাঙ্কর সাথে লক্ষ্মী আবার ফিরে আসতে বাধ্য হলো, এবং এটা শশাঙ্ক আর ভালোভাবে নিতে পারলো না এই কারণেই, কারণ ওর বাবা মা চলে আসবে, সেটা আর দিন সাতেক বাকি, আর লক্ষ্মীকে ওখানে রাখা গেল না, তাহলে লক্ষ্মীকে কোথায় রাখবে, লক্ষ্মীর কি হবে। শশাঙ্কর দুশ্চিন্তা হলো, শশাঙ্কর টেনসড হলো, শশাঙ্কর মনে শয়তানি বুদ্ধি খেলা শুরু হলো। এই যে শশাঙ্ক বিভিন্ন সময় ট্রেকিং এ যেত, ওদের কাছে ওই যে একটা বেডিং টাইপের লাগেজ থাকে, সেরকম লাগেজ ছিল। শশাঙ্ক কি করলো, যেহেতু ওর মায়ের প্রেসক্রিপশন ওর কাছে ঘটনাচক্রে কোনো একটা প্রেসক্রিপশন থেকে গিয়েছিল, এবং তাতে ঘুমের ওষুধের ইনজেকশনের নাম প্রেসক্রাইব করা ছিল ডাক্তারের হাতে। ও গিয়ে কি করলো, দোকান থেকে 3টে ঘুমের ইনজেকশন কিনলো, কিনে
ও ডিসাইড করলো যে ও লক্ষ্মীকে মেরে ফেলবে, মেরে ফেলা ছাড়া ওর আর কোনো উপায় নেই। ও প্রায় 2 দিন ঠান্ডা মাথায় চিন্তা করলো এবং ওর ওর মানে ভেতরে একটা চলতে থাকলো, ও কাজে একটু অমনোযোগী হয়ে পড়লো। তারপরে সবকিছু করে মানে লক্ষ্মীর যা যা পছন্দের, যা যা ভালো লাগার, যা যা প্রিয় খাবার দাবার, ও 2 দিন লক্ষ্মীকে মানে ও সারা জীবনে যতটা লক্ষ্মীকে ভালোবাসেনি, ও সারা জীবন মানে সেইটা ও 2 দিনে লক্ষ্মীকে ভরিয়ে দিল। তারপরে একটা দিন ও লক্ষ্মীকে খাবারের সাথে কিছু একটা মিশিয়ে দিল, সেটা কিন্তু বিষ নয়, যাতে লক্ষ্মীর পেটে একটু গন্ডগোল হয়, এই ধরনের কিছু। তো স্বাভাবিক ব্যাপার, ওটা একজনের সাথে ডাক্তারের সাথে পরামর্শ করেই এনেছিল, বা ওদের যারা একটু ওই হোমিওপ্যাথি কবিরাজি এরকম করে সেরকম কারোর সাথে পরামর্শ করে এনেছিল। এবং লক্ষ্মীর যথারীতি অসুস্থ হয়ে পড়লো। এবার ও কি বললো যে ও যখন অসুস্থ হয়ে পড়েছে বললো যে না, চিকিৎসার দরকার। ও এবার কি করলো, ওই ঘুমের ইঞ্জেকশন লক্ষ্মীকে দিল। ওরা যেহেতু ট্রেকিং এ যেত, সে কারণে ওরা ইঞ্জেক্ট সবকিছু করতে পারতো, ওদের দরকার হতো, ওদের শেখার দরকার ছিল, তো ও জানতো এগুলো করতে। তো আপনাদের যাদের এরকম অভিজ্ঞতা আছে জানেন যে একটা ঘুমের ইঞ্জেকশন দিলে 1 মিনিটও লাগে না, 30 সেকেন্ডের মধ্যে মানুষ নিস্তেজ হয়ে আসে। তো ও একটা না, ও 3টে ইঞ্জেকশন লক্ষ্মীকে পরপর দিল। এবং যেহেতু কলকাতার বাড়ি, যেহেতু ফাঁকা বাড়ি, সে কারণে কোনো ব্যাপারই না, মানে সেইটা কেউ জানতেই পারলো না। এরপরও কি করলো, লক্ষ্মী তো সেন্সলেস হয়ে গেল না লক্ষ্মী মারা গেল, ও সেটা নিজেও জানতো না। ও ওই যে মানে কি বলবো, হোল্ড অল বলতো ওটাকে সম্ভবত, সেই হোল্ড অলের ভেতরে যে কভার ছিল তার মধ্যে লক্ষ্মীর বডিটাকে পুরো পাকিয়ে নিয়ে ও অফিস থেকে আরো 2 দিনের ছুটি নিয়ে, মানে ও ছুটিটা মনে হয় কন্টিনিউই করছিল বা কিছু, তো ওইভাবে ও বেরিয়ে পড়লো লক্ষ্মীর বডিটাকে গায়েব করে দেওয়ার জন্য। এবং কোনো একটা জায়গায় লক্ষ্মীকে ও ফেলে আসলো, যেটা কোনো একটা জলা জায়গা বা কোনো একটা খাল, এরকম একটা জায়গায় ও লক্ষ্মীর বডিটাকে ওই হোল্ড অল শুদ্ধ ফেলে দিল, মানে জলের ভেতর ফেলে দিল, যাতে সেটা ডুবে যায়। এবং তার ভেতরে আরো কিছু জিনিস দিয়েছিল যাতে সেটা ভারী হয়ে যায় এবং সেটা যাতে ডুবে যায়। তো যথারীতি লক্ষ্মী মারা গেল, বা লক্ষ্মী ওর জীবন থেকে শেষ হয়ে গেল। এবার ওর মা বাবা আসলো, সবকিছু ফ্রেশ, তাদের চিকিৎসা করারও সম্পূর্ণ ব্যবস্থা করলো। মানে ওর কিন্তু ভেতরে কোনো অনুশোচনাই রইল না যে ও লক্ষ্মীকে এভাবে মেরে ফেললো বা লক্ষ্মীকে ও গায়েব করে দিল, এটা কেউ জানতেও পারলো না। ওর মা কলকাতায় থেকে চিকিৎসা করালেন। চিকিৎসা করাবার পরে ডাক্তার বলে দিলেন যে এখানে কিছু আর করার নেই, যে কদিন বাঁচবে ওনার এইভাবেই বাঁচতে হবে, ওনার আয়ু আর বেশি দিন নেই, মাস 3 কাছে, এরকম একটা কথা বলে দিল। তো ও চাইলো ওর মা ও আর বাবা কলকাতাতেই থেকে যাক, তো থেকে গেলেন ওনারা। ও আবার একটা অন্য কাজের লোক টোক ঠিকঠাক করে ওখানে রয়ে গেল। কিন্তু ঘটনাটা ঘটতে লাগলো দিন 7 পর থেকে। ও যখনই ঘুমোতে যেত তখনই ওর কানের সামনে কেউ বলতো, মুখে মেরে ফেললি কেন, মুখে মেরে ফেললি কেন। এটা ও শুনতো, সারাক্ষণই ওর ভেতর থেকে শুনতো, না কেউ ওর কানের সামনে বলতো, সেটা তো শশাঙ্কই বলতে পারবে। কিন্তু ও এটা শুনতো, এবং শুনতো রাত্রি হলেই ওই যে মানে নুপুরটা বা মলটা পরে লক্ষ্মী ঘুরে বেড়াতো, সারা বাড়ি ভরে সেই নুপুরের শব্দ ও শুনতে পেত। ও রাত্রেবেলা ঘুমোতে পারতো না, ও দিনের বেলাও ও সারাক্ষণ ওই ওই কথা শুনতে থাকতো মাঝে মাঝে, যে মুখে মেরে ফেললি কেন। এই করতে করতে ও নিজে অসুস্থ হতে শুরু করলো। ও তো কারোর সাথে শেয়ারও করতে পারছে না ব্যাপারটা। ও তখন কি করলো,
ওখানে একজন ওই একটু তন্ত্র সাধনা টাধনা করে সেই রকম লোকের সাথে যোগাযোগ করলো, থ্রু অ্যান্ড থ্রু গিয়ে যোগাযোগ করলো। তো এই ঘটনাটার মধ্যে আরো অনেক অনেক ঘটনা আছে, কিন্তু সেটা বলতে গেলে আমার মনে হয় 1.5 ঘন্টা লেগে যাবে এই একটা গল্প বলতেই, সে কারণে আমি একটু ছোট করছি। তো ও ও তার সাথে যোগাযোগ করলো, যোগাযোগ করে বললো যে আমাকে রেমেডি দাও, যে আমি এটার থেকে বাঁচতে চাই, এটা কেন হচ্ছে। তখন ওই তান্ত্রিক ওকে বললো যে তুই আসল ঘটনা খুলে বল, এটা এমনি এমনি হয় না কারোর সাথে। তখন ও তান্ত্রিককে সমস্ত কথা বলল, আমি পুলিশের হাতে ধরা পড়তে চাই না। তখন তান্ত্রিক একটা কথা বলল যে ওই বডিটাকে লাগবে, ওই বডিটাকে বের না করতে পারলে তান্ত্রিকের কোনো ক্ষমতাই নেই যে এটা কিছু ও করতে পারবে। কারণ ওই মেয়েটি মানে ওই লক্ষ্মী যখন ছোট ছিল, লক্ষ্মীর মা যাতে লক্ষ্মী সুস্থ আয়ু মানে সুস্থভাবে থাকতে পারে সেই কারণে কোনো তান্ত্রিকের কাছ থেকে একটা কবচ করিয়েছিল, বা ওই রকম যারা গুনিন টাইপের, ওদের ওখানে তো হয় গুনিন, তো একটা কবচ করিয়েছিল, যে কবচটা লক্ষ্মীর হাতে বা শরীরের কোথাও রয়ে গেছে, ওই কবচটা বের করে যতক্ষণ না কাজ করা যাবে ততক্ষণ পর্যন্ত লক্ষ্মীর আত্মাও মুক্তি পাবে না, আর এই সমস্যার থেকে কখনো শশাঙ্ক মুক্ত হবে না। তো উপায়, এবার শশাঙ্ক গেল ডাক্তারের কাছে যে যদি তাদের থেকে কোনোভাবে কোনো সলিউশন পায়, কিন্তু সেটা চেষ্টা করেও শশাঙ্ক ফেলিওর হলো। শশাঙ্ক কোনোভাবেই এই জায়গাটা থেকে মুক্তি পেল না। এর মধ্যে শশাঙ্কর মা কলকাতায় বাড়িতেই মারা গেলেন, এবং শশাঙ্কর মানে বাবা ফিরে গেলেন যাতে দেশের বাড়িতে গিয়ে শ্রাদ্ধ করতে পারে, শশাঙ্ককেও নিয়ে গেল। কিন্তু শশাঙ্কর সাথে কিন্তু মানে ওই নুপুরের আওয়াজ আর শশাঙ্ক শুনতে পাচ্ছে না, কিন্তু নর্থ বেঙ্গলের ওই বাড়িতে গিয়েও কিন্তু মুখে মেরে ফেললি কেন, এর হাত থেকে কিন্তু শশাঙ্ক আর রক্ষা পেল না। এবার শশাঙ্ক নিজের রিপেন্টেশন হতে 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 এবং শশাঙ্ক দিনে দিনে অসুস্থ হয়ে গেল, শশাঙ্ক কাজে মন বসাতে পারতো না, শশাঙ্ক কাজে ভুল করতে লাগলো। এই করতে করতে শশাঙ্ক এবার নিজে একদিন পুলিশের কাছে সারেন্ডার হলো যে এই ঘটনা, আমি আমার স্ত্রীকে এভাবে মেরে ফেলেছি, আমাকে শাস্তি দিন, যদি আমি তাতে স্বস্তি পাই। ও তখন কিন্তু আরো সম্পত্তি পাবে কি না পাবে সে সমস্ত, মানে ও তখন পাগল প্রায়। তো ও গেল, যাওয়ার পরে ওকে কোনো প্রমাণ নেই, ও বলছে এটা তো কোনো প্রমাণ নয়, আর ও তখন প্রায় অর্ধ উন্মাদ, ওকে পুলিশও অ্যারেস্ট করতে চাইলো না। কিন্তু ও এই ব্যাপারটা মানে সপ্তাহের মধ্যে মাসের মধ্যে 3-4 বার গিয়ে পুলিশ স্টেশনে গিয়ে ও বলতে লাগলো যে আমাকে অ্যারেস্ট করুন, যদি আমি তাহলে মুক্তি পাই, মানে আমাকে শাস্তি দিন, আমি জেলের মধ্যে থাকবো, কিন্তু তবু যাতে আমি এই শব্দ আর আমি নিতে পারছি না, সারাক্ষণ কানের সামনে, যদি আমি শাস্তি পাই তাতে যদি এই হাত থেকে আমি রক্ষা পাই, আমি তো একদিন বেরোবো জেল থেকে, কিন্তু এই জিনিসটা আমি আর নিতে পারছি না। তো একটা সময় ও অ্যারেস্টেড হলো, এবং ওকে ওর মানে এক পক্ষ বিচারেই ওকে মানে ওর বয়ানের ওপর ভিত্তি করে ওকে 7 বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছিল। কিন্তু সব থেকে আশ্চর্যের বিষয়, জেলের ভেতরে গিয়েও কিন্তু ও স্বস্তি পেল না। ও তখন ওই জেলের ভেতরে মাঝে মাঝেই ওই লক্ষ্মীকে দেখা শুরু করলো। হতে পারে এটা হ্যালুসিনেশন, হতে পারে ওর মাথায় সত্যিই বিকৃতি আসছিল, বা এটা সত্যিই ঘটনা। তো ও তখন এই যে পুরো ঘটনাটা ওইখানের যে ওয়ার্ডের ডিউটিতে ছিল সেই রকম একজনকে পুরো ঘটনাটা বলল যে আমি এত পাপ করেছি জীবনে, মানে আমি মানে এর থেকে বড় পাপ মনে হয় আর কিছু হয় না, আর এই পাপের থেকে মনে হয় আমার নিষ্কৃতি নেই। এই গল্পটা যেদিন আর কি, এই ঘটনাটা যেদিন ওই ওয়ার্ড বয়কে বলল, তার পরের দিন ও নিজে ওই জেলের ভেতরেই আত্মহত্যা করলো। এই দিয়ে এই ঘটনাটার শেষ।
কোনো কারোরই মানে শাস্তি দেওয়ার দরকার সেভাবে হলো না। ও নিজেই নিজের পানিশমেন্ট নিল বা সমস্ত কিছু করলো, কিন্তু শেষ রক্ষা হলো না। ও কিন্তু শেষে নিজেও নিজেকে শেষ করে দিতে বাধ্য হলো। সুতরাং বলে না যে পাপ বাপকে ছাড়ে না, বিষয়টা কিন্তু একদমই সেই জায়গাতে। কারণ যার কেউ নেই তার মনে হয় ওপর থেকে কোনো একটা পানিশমেন্ট নেমে আসে, যে পানিশমেন্ট মনে হয় কোনো মানুষের পক্ষে নেওয়া সম্ভব হয় না। কেমন লাগলো জানিও, এবং এটা একদমই সত্যি ঘটনা। হয়তো এরকম আজও ঘটছে বিভিন্ন জায়গায়, এবং আমাদের মেয়েরা, আমাদের দেশের মেয়েরা বা বিদেশের মেয়েরা কত অসহায়, কত জায়গায় কতভাবে কত কিছু শিকার হয়, এটা সত্যিই দুঃখজনক। এবং মেয়েদের উপরই এই ঘটনাগুলো বেশি পরিমাণে ঘটে। আমি আর একটা ছোট্ট গল্প বলবো, কারণ বেশি সময় নেব না, সময় শেষ হয়ে এসেছে। এই ঘটনাটাও অত্যন্তই একটা দুঃখজনক ঘটনা। এই ঘটনাটা হচ্ছে মানে খুব কাছের হুগলি জেলার একটা ঘটনা। হুগলি জেলার একটা বর্ধিষ্ণু পরিবার, সেই পরিবারে অনেক বড় আর কি পরিবার, প্রায় 18-20 জনের একটা পরিবার। একসাথে সবাই থাকে, আনন্দে সুখে দুঃখে সবাই সবার পাশে দাঁড়ায়। তো বাড়িতে দুর্গা পুজো হয়, কালী পুজো হয়, বিশ্বকর্মা পুজো হয়, মানে 12 মাসে 13 পার্বণ হয়। বাচ্চারা সবাই একসাথে খেলাধুলা করে, আর পাকা বাড়ি, বিশাল বড় ছাদ। বাচ্চারা স্কুল ছুটি পড়লে বা পরপর কয়েকদিন ছুটি থাকলে ওই ছাদের উপরে খেলার আসর জমায় বলতে গেলে। তো এই বাড়ির যে মেজ ছেলে, ধরে নেওয়া যাক গল্পের খাতিরে তার নাম চঞ্চল, এবং এই চঞ্চলের যে মেয়ে, একটা ছোট মেয়ে, এই চঞ্চলের মানে চঞ্চল বাবুই বলি, চঞ্চল বাবুর মেয়ে ছিল 2টি এবং ছেলে ছিল 1টি। এই চঞ্চল বাবুর যে ছোট মেয়ে, সবাই মিলে খেলছিল। একদিন খেলতে খেলতে হঠাৎ করে ছাদ থেকে, মানে ছোঁয়াছুঁই টাইপের খেলছিল, ধাক্কা লেগে নিচে পড়ে যায়। নিচে পড়ে তার মারা যায়। আর ওদের ওই ছাদের উপরে একটা চিলে কোঠা ছিল। এই চিলে কোঠাটা ছিল ওদের সমস্ত খেলার সরঞ্জাম রাখার জায়গা। সে গুলি হোক, ডাঙ্গুলি হোক, বা যাই হোক, পুতুল খেলার ঘর হোক, সব ছিল ছাদের উপর। ওই চিলে কোঠাটা ছিল সবার খেলার জায়গা, সবার খেলার জিনিস রাখার জায়গা। তো এই বাচ্চাটিকে অনেক বাঁচাবার চেষ্টা করা হয়েছিল, কিন্তু তখন তো চিকিৎসা ব্যবস্থাও এত দ্রুত হাতের সামনে কিছু ছিল না। আর ও মাথায় আঘাত লেগে বাচ্চাটা যে মারা যায়। বাচ্চাটা যখন মারা যায়, বাচ্চাটার বয়স মাত্র 6 বছর। বাড়িতে শোকের ছায়া নেমে আসে। আবার শোক একসময় আস্তে আস্তে মানুষ কাজের জন্য ভুলতে বাধ্য হয়, স্বাভাবিক জীবনে ফিরতে বাধ্য হয়। তো একইভাবে তারা সবাই স্বাভাবিক জীবনে ফিরে আসলো। কিন্তু প্রতি রাত্রে ওই চিলে কোঠার ঘর থেকে খুটখুট 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 শব্দ হতো। প্রথমে ওরা গুরুত্ব না দিলেও পরবর্তীতে ওরা দেখেছে যে কাউকে কিন্তু দেখা যাচ্ছে না, কিন্তু খেলনাগুলো অগোছালো, ওর ওই পুতুল টুতুলগুলো এপাশে ওপাশে ছড়ানো। এবার ওই সময় কি হয়, গুনিন টুনিন ডাকা হয়। তো সে বলল যে ওর জিনিসগুলোকে
নষ্ট করে দিন, কারণ ও হয়তো জিনিসগুলোর মায়ায় যেতে পারছে না। তো ওর মা চাইছিল না যে মেয়ের এই স্মৃতির জিনিসগুলো নষ্ট হয়ে যাক, কিন্তু মানুষ জোর করার জন্য কি করলো, ওই ঘর থেকে বের করে ওগুলোকে পুড়িয়ে ফেলবে দেখে একটা জায়গায় জড়ো করে রাখা হলো, যে ওই পরের দিন গুনিনকে ডেকে কিছু ক্রিয়াকলাপ করে ওই জিনিসগুলোও পুড়িয়ে ফেলা হবে এবং ওই ঘরেরও শুদ্ধিকরণ করা হবে। সেদিন সারা রাত ওদের মানে প্রত্যেকটা ঘরে কান্নার আওয়াজ এবং তাণ্ডব চলেছে, যে মানে একটা বাচ্চা যেমন তার কোনো কিছু কেড়ে নিলে সে ফুপিয়ে ফুপিয়ে গুঙিয়ে গুঙিয়ে কাঁদে, ঠিক সেই জিনিস। আর যেমন সবকিছু মানে তছনছ করে দেওয়ার চেষ্টা করে, কিচ্ছু জিনিস কিন্তু নষ্ট হচ্ছে না, কিন্তু ওই আওয়াজ প্রত্যেকটা ঘরে প্রত্যেকটা মানুষ সেদিন শুনেছে। তখন এই বাচ্চাটির মা, বাচ্চাটির নাম ধরে নেওয়া যাক রীতা বা কিছু একটা, তো এই রীতার মা বলল যে না, আমি মেয়ের কোনো জিনিস নষ্ট হতে দেব না। ও যখন এই জিনিসগুলো নষ্ট হবার নাম শুনে এত কষ্ট পেয়েছে, তখন ও না আরো কত কষ্ট পাবে এই জিনিসগুলো নষ্ট হয়ে গেলে। ও তো কারোর ক্ষতি করছে না, ও ওই ঘরে এসে খেলছে, এবং যখন অন্যরা খেলছে তখনও তো ও কোনো বিরক্ত করছে না, তাহলে ওর জিনিসগুলো নষ্ট করার কি দরকার আছে? মানে সবাই রাজি থাকলেও ওর মা কিন্তু রাজি হলো না, এবং এই রাজি না হওয়ার জন্য ওই জিনিসগুলোও কিন্তু কেউ আর নষ্ট করতে সাহস পেল না। মানে ওর মা এতটাই ফুঁসে উঠলো, এই রীতার মা, যে একটা বাচ্চা যে কষ্ট পাচ্ছে, যে তার জীবনটাকেই পেল না, তারপরে তাকে তোমরা মরেও একটু শান্তি দেবে না? ও খেলছে, খেলুক না। সবাই কিন্তু থেমে গেল। তো এই ঘটনাটা চলতেই থাকতো, আর ওরাও ইউজ টু হয়ে গেল ব্যাপারটার সাথে। এবার কি হয়, কালের নিয়মে মানুষ আস্তে আস্তে কি হয়, বিভিন্ন জায়গায় কর্মসূত্রে চলে যায়, বিভিন্ন জায়গায় তারা শিফট হয়। এইভাবে ওদের বাড়িরও সবাই আস্তে আস্তে বিভিন্ন জায়গায় শিফট হলো, কেউ কেউ বিদেশে চাকরি পেয়ে গেল, সেখানে চলে গেল। তো এইরকম করতে করতে ওই বাড়িতে শেষে একজন আর কি বয়স্ক লোক এবং তার স্ত্রী আর একটি মাত্র ছেলে আর কি থাকতো। এই ছেলেটিও এরপরে চাকরি নিয়ে বাইরে চলে গেল, সম্ভবত ওই রাজস্থান বা কোনো জায়গায় একটা চাকরি নিয়ে চলে গেল, কাজ নিয়ে চলে গেল, চাকরি বলা ভুল, কাজ নিয়ে চলে গেল। তখন ওই বৃদ্ধা থাকতো। এবার এদেরই এক শরিক থাকতো বোস্টনে। সে খুব এডুকেটেড ছিল, সে ওখানেই বহু বছর ধরে ছিল বোস্টনে। কিন্তু এই যে বোস্টনে থাকতো, তার যে ছেলে, সে তার মাটির টানে সে ফিরে আসতে চাইলো নিজের দেশে। এবং যেহেতু ওইখানে হুগলি জেলায় তাদের নিজস্ব বাড়ি ঘর সমস্ত কিছু ছিল, এবং তখনও ওই তার মানে সম্পর্কে তার ঠাকুরদা টাইপের হতো কেউ, মানে কোনো তুতো ঠাকুরদা হতো, সে যেহেতু ছিল, তখন সে বললো যে আমি ওখানে গিয়ে থাকবো, আমার যা কিছু এস্টাবলিশমেন্ট আমি ওখানেই করব, আমি বিদেশের মাটিতে কিছু করব না, তোমরা যারা আছো থাকো। তার আরেকটা ভাইও বোস্টনে ছিল, তো তোমরা থাকো এখানে, আমি ফিরবো, দেশে ফিরবো, কারণ আমি ফিল করি যে আমার দেশেও কিছু কাজ করার আছে। সে ছিল ডাক্তার। তো সে ফিরে ওই বাড়িতে গেল। সে তখন মানে ওইখানেরই একটি ফরেনারকে বিয়ে করেছে, বিয়ে করে তাকে শুদ্ধই সে এই দেশে চলে আসলো। চলে এসে ওই বাড়িতে সে উঠলো, এবং তাদের ওই যে সময় এসেছে তখন তার ওয়াইফ প্রেগনেন্ট ছিল। তারপরে এখানে আসার পরে তাদের আরেকটি কন্যা সন্তান জন্মালো, এবং অনেকেই বলে যে রীতা মারা গিয়েছিল এই কন্যা সন্তানটি তারই মতো দেখতে। তো যাই হোক, ওরা থাকলো ওখানে, ওরা এস্টাবলিশ করলো, চেম্বার করলো, ওরা ওখানে ওই বাড়ি ঘরটাকে সারালো, সারিয়ে এবার আরো যারা শরিক ছিল তাদের ওরা ডাকলো,
ডেকে ওরা বলল যে তোমরা কি এই বাড়ির জন্য কোনো টাকা পয়সা চাও, যদি চাও সমস্ত কিছু দিয়ে, মানে আমি বাড়িটাকে নিয়ে নিতে চাইছি। তো কোনো কোনো শরিক বললো যে হ্যাঁ চাই, যারা বললো তাদেরকে ওরা তাদের ডিমান্ড মতন বা ওরা একটা নেগোসিয়েশন করে টাকা দিয়ে দিল, আর যারা না বললো তাদের ওরা বললো যে লিখে দিতে ওদের নামে। তো এরকমও কেউ কেউ ছিল যাদের আর কোনো কিছু দরকার ছিল না, তারা কেউ ফিরবেও না, ওদের নামে লিখে টিখে দিয়েছিল, ওই বাড়িটা ওদেরই হয়ে গেল। এইবার ওই মেয়েটির যখন মানে বাচ্চাটির যখন বছর 5 বয়স, এমনি সময় তো নর্মাল, ঠিক আছে, কোনো অসুবিধে নেই, এবং ওদের তো জেনারেলি ওই ছাদটা ওদের অত যাওয়াও দরকার ছিল না, কারণ ওটা দোতলা বাড়ির ওপরে 3 তলার ছাদে ছিল চিলেকোঠাটা। তো ওইখানে কেউ যেত না সচরাচর, মানে দরকারই পড়তো না। তো এই এই মানে যে ফরেনার মহিলা, সে ভাবলো যে ওই যে ওপরের ঘরটা আছে ওইখান দিয়ে সে অর্কিড বানাবে। তো ওই ঘরটাকে সে ইউজ করবে, সে একটা কোনো করবে, একটা অর্কিড বানাবে, সে নিজের একটা স্টুডিও টাইপ তৈরি করবে। উনি ভালো আঁকতেন, তো সেই কারণে উনি ঘরটাকে একদিন গিয়ে খুললেন। অদ্ভুত ব্যাপার, খোলার সাথে সাথে উনি দেখতে পেলেন যে ওনার মেয়ে ওখানে বসে খেলছে। কি করে সম্ভব? এটা তো সম্ভব না, কারণ ওনার মেয়ে ছিল নিচে, এবং তার সাথেও একজন অ্যাটেন্ডেন্স ছিল যে বাচ্চাটিকে দেখতো। উনি তো মানে ওইখান থেকে পড়িমড়ি করে দুর্দার করে নেমে এসে দেখছে ঘরে না, বাচ্চা তো বাচ্চার মতন ঘরেই রয়েছে, সে তার মতন রয়েছে, সে তার মতো ড্রয়িং করছে বসে বসে খাতায়। উনি ভয় পেয়ে গেলেন যে হুবহু একই রকম দেখতে, একটু 19 কি 20, তার মেয়ের থেকে একটু বয়সে বড়, ওটা কে ওখানে বসে খেলছে? এবার উনি না মানে কি বলবো, উনি দরজাটা বন্ধ করে দিলেন। আসার পরে এই যে ওনার হাজব্যান্ড, তাকে বললেন। তো ওনার হাজব্যান্ড প্রথমে উড়িয়ে দিলেন, ধর তোমার চোখের ভুল, ও আবার কে খেলবে ওখানে, তোমার মেয়ে ছিল নিচে, খেলবে কে? কিন্তু প্রতিদিনই দুপুর বেলায় এবং রাত্রে বেলায় ওই ঘর থেকে তখন মানে উনি নোটিশ করলেন যখন, তখন ওই খুটখাট 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 শব্দ আসতে লাগলো। এইবার ওই বাড়িতে যে বৃদ্ধ ভদ্রলোক এবং ভদ্রমহিলা থাকতেন, এই মানে যিনি মহিলা, ফরেনার মহিলা, ওনার স্ত্রী, আমি ধরে নিলাম ওনার নাম লুসি। তো লুসি ওনাকে গিয়ে জিজ্ঞাসা করলো যে ওনার ওই কিরকম আর কি শ্বশুর হয়, যে এইখানে কে থাকে, আমি প্রতিদিনই একে দেখতে পাই। তো ওনার মানে যে শ্বশুর মশাই, তিনি তো বাংলাতে বলছেন, লুসি পুরোটা অতটা বুঝতেও পারছে না। তো লুসি পুরোটা বুঝতে না পারার জন্য ওর হাজব্যান্ডকে আবার মানে আরেকটা সময় ডেকে নিয়ে এসে বললো, তুমি শোনো তো আর কি ঘটনাটা, যে কি বলছে কি আছে। তো মানে ওই মানে শ্বশুর ভদ্রলোক তখন ওর হাজব্যান্ডকে পুরো ঘটনাটা বলল, যে এইরকম একটা বাচ্চা এখান থেকে মারা গিয়েছিল, তোমার অমুক কাকার মেয়ে, তো সে আজ এখানেই সে তার দেহ রয়ে গিয়েছে, কারণ তার খেলার জিনিসপত্র ওই ঘরে রয়েছে, তার খেলার জিনিসপত্র নষ্ট করতে গিয়ে এরকম এরকম ঘটনা ঘটেছে, তাই কেউ সাহস পায়নি ওটাকে নষ্ট করে দেওয়ার। এটা শুনে না মানে লুসির মানে ভেতরে এত কষ্ট হলো। ও কি করলো, ওই ঘরটাকে আরো সুন্দর করলো, মানে রিপেয়ার করে সুন্দর করে যত যত খেলার জিনিস ছিল সমস্ত খেলার জিনিস সুন্দর সুন্দর করে সাজিয়ে, মানে সেগুলো তো পুরনো জীর্ণ, সেগুলোকেই সুন্দর করে সাজিয়ে রাখলো। এবং বাচ্চাদের যত খেলার জিনিস হয়, এবং ওর বাচ্চাকে ও যে যে খেলার জিনিস কিনে দিত, ওই ঘরেও একটা করে সেটও এনে রাখতো। সব থেকে মজার বিষয় এটা, ওই চিলেকোঠার ঘরের পাশে আরেকটা ঘর ছিল, সেই ঘরটায় এই যে ওর মেয়ে পড়াশোনা করত। লুসি কিন্তু নিশ্চিন্ত হয়ে গিয়েছিল যে এই বাচ্চাটা মানে অত্যন্ত ভালো, মানে এটা একটা গুড সোল,
তো ওর মেয়ে যে পড়াশোনা করতো, অনেক সময়ই ওর মেয়ে দেখতো একা একা হাসছে, কারোর সাথে কথা বলছে, তখন লুসি ফিল করতো যে ও কিন্তু ওই বাচ্চাটার সাথেই কথা বলছে। এবং এটাই এই গল্পটা সব থেকে ভালো জায়গা, যে আমরা মায়েরা হলে কি করতাম, হয়তো ভয় পেয়ে আরে না ওখানে গুণিন তান্ত্রিক হেন তেন করে ওই জিনিসগুলোকে নষ্ট করে আমার মেয়ের কি হবে এগুলো ভাবতো, কিন্তু ওর মা কিন্তু কখনো ভাবেনি। আর সব থেকে শেষে যেটা বলার, এই ওর মেয়ের যে তখন ওর মেয়ের বয়স তখন 7-8 বছর হয়ে গেছে, ওর মেয়ে একদিন ওই ঘরটাতে, মানে যে ঘরটাতে ওর মেয়ে পড়াশোনা করতো, সেই ঘরটাতে ওই জানলাগুলো ছিল, আগেকার দিনে বড় বড় জানলা হতো, ওই জানলার থেকে একদিন মানে উঠেছে, বেয়ে উঠেছে জানলার থেকে স্লিপ করে পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে ওই মেয়েটির মানে পায়ে অসম্ভবভাবে চোট লেগেছে। তখন লুসি ঘুমোচ্ছিল, লুসি ঘুমোচ্ছিল, আর ওর মেয়ে দুপুরবেলা ওখানে বসে পড়াশোনা করছিল বা ছবি টবি আঁকছিল, কিছু করছিল, ছুটির দিন ছিল। ওই মেয়ে মানে ওর মেয়ে বলতে পারে না, মানে ওর মেয়ে পড়ে গিয়ে একটু সেন্সলেস টাইপের হয়ে গিয়েছিল, তো বলতে পারে না যে ওকে কে তুলেছে, কে ওর পায়ে বরফ দিয়েছে বা জল দিয়েছে, কে ওর পায়ে মালিশ করে দিয়েছে। মানে যখন ও নিচ থেকে ওপর থেকে নামছে না, মানে ধরো এটা দুপুর 2টোর ঘটনা, বিকেল 5টার সময় ওর মা গিয়ে মানে লুসি গিয়ে মেয়ের দরজায় নক করছে, তখন মেয়ে চোখ খুলে বলছে, মা জানো তো, মানে হয়তো ইংলিশে বা যে ভাষাই হোক বলছে যে মা জানো তো আমি পড়ে গিয়েছিলাম, এবং আমি পড়ে গিয়ে তোমাকে অনেকবার ডেকেছিলাম, কিন্তু তুমি না শুনতে পাওনি, তারপরে আমি সেন্সলেস হয়ে গিয়েছিলাম, আমি না মেঝেতে পড়ে গিয়েছিলাম, কিন্তু আমাকে যে কে বিছানায় তুলেছে বা আমার কে মানে সেবা শুশ্রূষা করেছে আমি না জানি না। হ্যাঁ, কিন্তু দেখো আমার না মানে সেভাবে কোনো ব্যথা নেই, আমি 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 বুঝতে পারছি আমি পড়ে গেছি, মানে একটা যন্ত্রণা আমার আছে, কিন্তু তুমি জানো না আমার পা পুরো মচকে গিয়েছিল, আমি খুব কষ্ট পেয়েছিলাম, আমি তোমাকে ডেকেছিলাম। তো লুসি মানে ওই সোলের ওপর এতটাই অবলাইজ ছিল, এতটাই তার গ্র্যাটিটিউড ছিল, ও চেষ্টা করেছিল যে ওই মানে ওর যদি কোনো ছবি থাকে বা কিছু থাকে সেটা খুঁজে বের করার, কিন্তু তখনকার দিনে তো আর ছবি টবি ওইভাবে থাকতো না। আর ও আরেকটা কারণেও সাহস পায়নি যে ওর মেয়ের চেহারা আর ওই মেয়েটির চেহারা যেহেতু প্রায় একই রকম ছিল, সেই কারণে ও চেয়েছিল যে ওর একটা ফটো বা কিছু রেখে ও তাকে মানে পুজো করার মতনই কি মানে করবে, কারণ ও বিশ্বাস করতো ওই বাড়িটাকে ওই আত্মাটাই রক্ষা করে, এটা লুসির মনে ধারণা হয়ে গিয়েছিল। তো শেষে মানে লুসি এইটা করতো, প্রতি বছর ওর ওই মৃত্যুর দিনটাতে ওইখানে যত বাচ্চা ছিল তাদেরকে ডেকে ও পেট ভরে খাবার খাওয়াতো এবং তাদের একটা করে যে কোনো খেলনা গিফট করতো। এটাই হচ্ছে আমার আজকের দ্বিতীয় ঘটনা। জানাবেন কেমন লাগলো, আবার আসবো আপনাদের সাথে সময় পেলেই আমার এই রকম ছোট্ট ছোট্ট ঘটনা শেয়ার করার জন্য। সবাই সুস্থ থাকবেন, ভালোভাবে থাকবেন, আর নির্বাচন চলছে, ভোট নিজের জায়গায় দেবেন। ধন্যবাদ সবাইকে। Please subscribe to our channel Hana Tales. Comment, share, like, and don't forget to hit the notification bell for more videos.